ঠিক রাত 10টা নিউজ 18 বাংলার খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, বিহারের ভোট ময়দানে প্রতারক। অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। 1 কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও রাজীব রঞ্জন সিং। কিভাবে গ্রেফতার, কিভাবে পাকড়াও রাজীব রঞ্জন সিং, কোন সূত্রে গ্রেফতার করা হলো জানবো বিস্তারিত। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা, সেই প্রতারণার অভিযোগে কিন্তু একেবারে রাজীব রঞ্জন সিংকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো। একেবারে যে গ্রেপ্তারের ঘটনা, সেই ঘটনায় কিন্তু প্রথমেই কিন্তু অভিযোগ দায়ের করা হয় বিধাননগর পূর্ব থানায়। এই যে অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি একেবারে অভিযোগ দায়ের করেছিলেন, তিনি যে প্রতারিত হয়েছেন একটি বাড়ি এবং জমি সংক্রান্ত বিষয়ে সই সাল করে কোটি টাকার কিন্তু প্রতারণা করেছিল বলে এমনটা জানতে পারা যায়। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা তদন্তভার নেয়। এই তদন্তভার নেওয়ার পরবর্তীতে কিন্তু পুলিশ যখন তদন্ত নেয়, তারপরেই দেখা যায় যে বিহারে তিনি গা ঢাকা দিয়ে আছেন। বিহার থেকে ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে পুলিশ সূত্র জানতে পারে তিনি কিন্তু রাজনৈতিক দলে সেখানে প্রার্থী হওয়ার কথা ছিল। তার আগেই তাকে যেমন গ্রেপ্তার করেছে, আজকে আদালতে কিন্তু অভিযুক্ত পেশ করে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই অভিযুক্তের বিরুদ্ধে শুধু একটা অভিযোগ নয়, একাধিক অভিযোগ কিন্তু রয়েছে। এর আগেও গ্রেপ্তার হয়েছিল। এই অভিযুক্তই কিন্তু একেবারে যখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই একেবারে রাজীব রঞ্জন সিং, যে রাজীব রঞ্জন কুমার যে প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। এই অভিযুক্তই একেবারে বিহারের রাজনৈতিক ভোটে, বিধানসভা ভোট, সেই ভোটে রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কথা ছিল এবং তার আগেই কিন্তু একেবারে গ্রেপ্তার করা হলো। এবং তার বিরুদ্ধে এই নতুন অভিযোগ নয়, এর আগেও একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে, কিন্তু নতুন করে একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতি, তার সঙ্গে প্রতারণার ঘটনা। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে, আরো কি কি অভিযোগ রয়েছে অভিযুক্ত ওই প্রমোটারের বিরুদ্ধে, যিনি রাজনৈতিক দলের বিহারে প্রার্থী হওয়ার কথা ছিল, তার সম্বন্ধে কিন্তু আরো খোঁজখবর পুলিশ যেমন নিচ্ছে, আরো বেশ কিছু তথ্য কিন্তু পুলিশ অনুসন্ধান করছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, বিহারের ভোট ময়দানের প্রতারক, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। 1 কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত রাজীব রঞ্জন সিং। বিহারের বিভূতিপুরের টভকা গ্রামের বাসিন্দা এই রাজীব रंजन सिंह। আমার সঙ্গে বিহারের প্রতিনিধি मुकेश कुमार রয়েছে আমার सঙ্गे। मुकेश जी, एक पॉलिटिकल फेस के पीछे एक फ्रॉड निकला, क्या क्या जानकारी है ये राजीव रंजन सिंह के बारे में? ये राजीव रंजन सिंह जी जो है वो विभूतिपुर थाना क्षेत्र के टभका गांव के मूल रूप से रहने वाले हैं और यहाँ पे ये मुख्य रूप से इनका जो व्यवसाय है एक बिल्डर का है, जो पश्चिम बंगाल, कोलकाता, पटना और दिल्ली में इनका व्यवसाय है बिल्डर के रूप में। और ये काफी रसूखदार लोग हैं और ये इनके सियासत में पकड़ की बात करें तो काफी ऊपर तक इसका पकड़ माना जाता है। और इनके फेसबुक प्रोफाइल को देखने के बाद भी लगता है कहीं जो बड़े राजनीतिक हस्ती है उनके साथ इनका संबंध है। और 2020 के विधानसभा चुनाव में ये निर्दलीय चुनाव लड़े थे और उसके बाद फिर इस बार ये चुनाव लड़ने की तैयारी कर रखे थे। टिकट जहां से मिल जाता ये चुनाव लड़ते या फिर निर्दलीय भी लड़ते, लेकिन डायरेक्टली किसी भी राजनीतिक पार्टी से इनका सीधा तौर पे कभी संबंध रहा नहीं है। जी मुकेश जी, 2000 मतलब इस साल में भी चुनाव में लड़ने वाले थे ये राजीव रंजन सिंह? कई दलों से टिकट के प्रयास में थे और जो कहा जाता है अगर विभूतिपुर विधानसभा की सीट एलजेपी को जाता है तो वहाँ के ये प्रबल दावेदार थे और ये क्षेत्र में लोगों को बता रहे थे कि ये चुनाव लड़ेंगे। और कई तरह के विकास कार्य भी इनके द्वारा निजी स्तर पर किया जा रहा था और क्षेत्र में इनका काफी पकड़ भी माना जा रहा था। लेकिन ये जो मामला अभी गिरफ्तारी का जब सामने आया तो पूरे क्षेत्र में यहाँ हरकंप मचा हुआ है, लोगों के बीच चर्चा का बाजार गर्म है और लोगों के बीच ये चर्चा हो रही है कि आखिर ये सब क्या हो रहा है, कोई इसके पीछे राजनीतिक षड्यंत्र नहीं है या कुछ और। क्योंकि इनका पश्चिम बंगाल, कोलकाता आना जाना लगातार रहता था और ये कभी भी इनकी गिरफ्तारी के लिए नहीं हुआ प्रयास। और जब चुनाव आता है तो कोलकाता पश्चिम बंगाल के लिए ये जाते हैं और इनकी गिरफ्तारी हो जाता है। तो कई तरफ की राजनीतिक चर्चा भी हो रहा है, कई राजनीतिक प्रतिबद्धता के कारण इनको गिरफ्तार वहां तो नहीं करा दी गई। कई तरह की बातें यहाँ पे हो रही है। जी शुक्रिया। আসছে অন্যান্য খবরে। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, আর তার আগে এসআইআর চালু করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। আর সেই কমিশনকে নিশানা করে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এসআইআর না এটা এনআরসি,
আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এসআইআর চালু করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তাদের প্রতিনিধি দল এসেছে বঙ্গে। বুধবার থেকে বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে কমিশনকে নিশানা করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ। সম্প্রতি অসম থেকে একাধিক এনআরসি নোটিশ পাঠানো হয় পশ্চিমবঙ্গে। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, মমিনা বিবি, আলিপুরদুয়ারের অঞ্জলি শীলকে ধরানো হয় এনআরসি নোটিশ। এবার নদিয়ার 2 বাসিন্দাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। পুজোর পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই 2 জন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। সুতরাং আমাদের মনে এটাই কোশ্চেন হচ্ছে যে এসআইআর এর নাম করে ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। ভোটের নামে এসআইআর পেছনে মির্জাফর স্যার গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনো দিনও পারবেন না। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়। আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে, হয় নাকি? বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। নিউজ 18 বাংলা। তার আগে এনআরসি কাগজপত্র পাঠাচ্ছে কেন? ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এসআইআর এ। সঠিক এসআইআর হলে বাংলায় 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত, দাবি শুভেন্দু অধিকারীর। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। ত্রুটিমুক্ত ভোটার লিস্টই অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি। আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। আমরা সবাই এর অপেক্ষায় আছি। অনুপ্রবেশ ভুয়ো ভোটার থেকে থাকলে সীমান্তে কি করছিল বিএসএফ, আর সেই দায় বিজেপিকে নিতে হবে। বাংলায় এসআইআর এ একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপি এবার পরিষ্কার বুঝতে পেরেছে কে আউটসাইডার। ওরা রোহিঙ্গাদের চিনতে পারছে, তারা বহিরাগতদের চিনতে পারছে,
তারা যখন চিনতেই পাচ্ছেন, ইলেকশন কমিশন কাছে গিয়ে বলতেই তো পারে। আর ওরা স্বীকার করুক যে আমরা বিএসএফ এর দায়িত্ব নিচ্ছে, যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আসতে দিয়েছিলাম, এই দায়িত্বটাও তাদের নিতে হবে। আমরা পরিষ্কার বলছি, এসআইআর কি হচ্ছে কি হবে না ইত্যাদি, একটাও প্রকৃত ভোটার বাদ, একটাও নাম বাদ যাবে না। তোমার যদি ত্রুটি থাকে এই লিস্টে, তাহলে 2024-এ ভোট হলো কেন তাতে? পুরুলিয়ায় বিজেপি বনাম বিজেপি গভীর রাতে বালি বোঝাই দুটি ট্রাক ধরা নিয়ে বিবাদ। থানা চত্বরেই বিজেপি বিধায়ক ও এক বিজেপি নেতার লড়াই, মারামারি সেই ভিডিও ভাইরাল। আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ গভীর রাতে থানা চত্বরে তুলকালাম। বিজেপির নেতাকে মারধর করছেন বিজেপির বিধায়ক, এই ভিডিওই ভাইরাল। আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ বালি বোঝাই ট্রাক ধরাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা সুরজ শর্মা। বুধবার তখন গভীর রাত, পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙ্গা এলাকা দিয়ে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক্টর। দুটি ট্রাক্টর আটকান বিজেপি নেতা সুরজ শর্মা। পুরুলিয়া সদর থানায় খবর দেন, এরপর সেখানে যান। ততক্ষণে ওই থানায় পৌঁছে গিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সেখানেই শুরু হয়ে যায় বিধায়ক এবং নেতার ঝগড়া। পুরুলিয়ার এমএলএ বিজেপি বিধায়কের অভিযোগ, তার নাম করে নাকি বালি বোঝাই ট্রাক্টর চালকদের থেকে টাকা তুলছিলেন বিজেপি নেতা সুরজ, যা মানতে নারাজ সুরজ। এই বিজেপি নেতার পাল্টা দাবি, বালি মাফিয়ার সঙ্গে যোগ রয়েছে বিজেপি বিধায়কের। এ নিয়ে কথা কাটাকাটি, তার থেকে মারামারি। আজকে থানা ওরা ঢুকে পুরুলিয়ার এমএলএ মারামারিতে আহত হন বিজেপি নেতা, তাকে ভর্তি করা হয় পুরুলিয়া মেডিকেলে। থানার গেটের সামনে ঢোকার পরেও হঠাৎ আমাদের এই পুরুলিয়ার বিধায়ক যে আমাদের সুদীপ মুখার্জি আছে, বালি মাফিয়া যাদের যাদের গাড়ি ছিল, ওই গাড়ির মালিকদেরকে নিয়ে তার সঙ্গে সঙ্গে আরও 15 জন মিলে আমার উপরে মানে বেধড়ক থানার ভিতর থেকে এই দেখুন অবস্থাটা, ঘোষড়ায় পা হাত টানে নিয়ে আর পুরা 5 মারে নিয়ে পুরা মারচর, যে আমি বাড়ি গাড়ি আটকাবো কেনে। পুরা মদ্যপ অবস্থা, মদ তোদ খাই নিয়ে থানার ভিতরে উপস্থিত ছিল বিধায়ক রাতে, এবং আমাকে ধমকি দিচ্ছে যে গুলি মারে তোকে শেষ করে দিব। ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই মানে চুরি পরে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। এগুলা আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করছে। বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে বারে প্রতিবাদ করেছি, পুলিশের কাছে গেছি, এই করেছি। আর আমি ওই বালি গাড়ির কাছে পয়সা খেতে যাবো এবং আমার নাম কেন জড়াবে যে পয়সার জন্য? তারা নিজেরা বলুক, আমার নাম করে 30,000 টাকা চেয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।